বাংলাদেশের রাজনীতিতে যখন বৈদেশিক হস্তক্ষেপ আসে তখন হচ্ছে এই ধরনের পরিস্থিতি তৈরি। রিয়াল এসএস জনতন্ত্র গণতন্ত্র প্রতিদিন প্রচারিত হয় রাত 11টায়। চোখ রাখুন নিউজ 24 টেলিভিশনে। অর্থনীতি। সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষের প্রতিধ্বনি, বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো দুর্ভিক্ষ হবে না। রাজনীতি। আইন আদালত। খেলাধুলা। সংস্কৃতি ও বিনোদন। দেশ ও মানুষের কল্যাণের খবর। নিউজ 24। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে। একজন সাধারণ নাগরিক হিসেবে স্মার্ট বাংলাদেশটা কেমন দেখেন? আমাদের সমস্ত সিটিজেনের, নাগরিকের একটা সমান অধিকার প্রতিষ্ঠিত করা। তথ্যের নিরাপত্তার বিষয়টিকে কতটা নজরে রাখা উচিত? যদি আমরা এই ডেটা প্রিজার্ভ না করি তাহলে কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেতে পারবো না। সাইবার সিকিউরিটির দিক দিয়ে কতটা নজর রাখা উচিত? স্যাটেলাইটের মাধ্যমে আমাদের সাইবার সিকিউরিটি নিরাপত্তা সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব পেরিফেরিতে রাখতে হবে। রোড টু স্মার্ট বাংলাদেশ দেখবেন প্রতি শনিবার রাত 9টায়। সকাল থেকে চলা বিএনপির সমাবেশ দুপুরে হঠাৎই রূপ নেয় সহিংসতায়। সাউন্ড গ্রেনেড মুহুর্মুহু শব্দে এখানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা একের পর এক ককটেল এবং ইট পাটকেল ছুটছে পুলিশের দিকে। ভাই আমার গাড়ি না প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রহিম গ্রুপ ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। নির্বাচন প্রতিহত করার কথা বলছেন, নির্বাচন হতে দেবেন সেই সুযোগ এখন নেই। আমার দেশের সবচেয়ে বড় ফেইলিয়ার, আমরা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসকে গড়িনি। নির্বাচন কমিশনের একার পক্ষে কোন নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে বিএনপি অংশগ্রহণ করবে। রহিম গ্রুপ ইনসাইড পলিটিক্স দেখুন রবি থেকে বৃহস্পতি রাত 8টায়। চোখ রাখুন নিউজ 24-এ। তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার রাতে বিভিন্ন স্থানে বাসে আগুন, টানা কর্মসূচিতে স্থবির খাতুনগঞ্জের পাইকারি বাজার। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে জাতিসংঘের চিঠি। কূটনীতিকদের ঢালাও মন্তব্য, বিবৃতি অপ্রত্যাশিত বলছে ঢাকা। চেয়ারপারসনের সামনে সত্যি কথা বলার মতো লোক আমার চোখে পড়ে নেই। সবাই ইয়েস স্যার, রাইট স্যার ছাড়া আর কোনো কিছুই জানেন না। এটা হলো বাস্তবতা। তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে বিএনপি নির্বাচনে আসা উচিত বললেন হাফিজ। 300 আসনেই প্রার্থী দেবে শমশের মুবিনের তৃণমূল। ওয়ারিতে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট প্রাইভেট কার, 2 জন বাঁচলেও মারা যায় ড্রাইভার। 3 ঘন্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের 2 ইউনিট। এবং গাজা শহর ছেড়েছে আরো 1.5 লক্ষ ফিলিস্তিনি। ইসরায়েলের স্পষ্টতই কিছু ভুল আছে বলছে জাতিসংঘ। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে চায় বাংলাদেশ। টপ অর্ডারের শক্তি বাড়াতে বিজয়কে দলে নেওয়া হয়েছে জানালেন বাশার।
পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে বিস্তারিত। রাজধানীতে কয়েকটি ঝটিকা মিছিল করে তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ। অবরোধ সমর্থনে মিছিল করেছে সমমনা বিভিন্ন দল ও জোট। তবে রাজধানীতে অবরোধের তেমন প্রভাব দেখা যায়নি। যদিও বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দাবি, অবরোধ সফল করতেই বাড়ির বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দর্শক, অবরোধে মহাসড়কের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুল হুদা। এবং নাজমুলের কাছ থেকে জেনে নিতে চাইবো যে আজকে অবরোধের সমর্থনে সকালবেলার সাভারের পরিস্থিতি কি দেখছেন? রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই কিছুক্ষণ আগে কিন্তু যে যারা বিএনপি সমর্থিত একটা যারা পিকেটিং করার জন্য কিন্তু রাস্তায় নেমেছিল এবং পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে এবং সেখানে তারা অবস্থান করতে পারেনি এবং পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায় এবং এখন কিন্তু যে যান চলাচল কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর গাড়ি এবং ঢাকায় ঢুকছে এবং জীবনের তাগিদে আসলে বের হয়েছে তারা কর্মস্থলে যাচ্ছে এবং পুলিশ কিন্তু আমরা যেটা দেখছি যে পুলিশ কিন্তু যে প্রায় 40টি স্পটে এভাবেই আসলে পুলিশ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং বড় ধরনের কোনো সহিংসতা বা বড় ধরনের কোনো ক্ষতিও কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি এবং সড়কে তারা অবরোধ করার যে চেষ্টা সেটা করেছিল কিন্তু করতে পারেনি এবং পুলিশ ধাওয়া দিয়েছে এবং সেই আমরা যদি একটু কথা বলি পুলিশের সাথে, এখানকার যে পিকেটিংকারীতে তো সকালে নেমেছিল, কাউকে কি আটক করতে পেরেছেন কিনা বা কোনো ভাঙচুর বা অবরোধ করেছে কিনা? না, ওরা চেষ্টা করেছিল কিন্তু আমাদের থাকাতে আর কোনো পদক্ষেপ নিতে পারে নাই। আমরা আসলে শান্তিপূর্ণভাবে সব কিছু সমাধান হোক এটাই চাই, জনসাধারণের যেন কষ্ট না হয়, যানবাহন চলাচলে যেন কোনো সমস্যা না হয়, কেউ যেন পিকেটিং করতে না পারে, অবরোধের নামে যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে, আমরা সেই দিকটাই খেয়াল রাখছি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এবং তারা জানমাল নিরাপত্তা রক্ষার জন্যই কিন্তু তারা সড়কে রয়েছে এবং এক কথায় আমরা বলতে পারি যে সড়কে বিশৃঙ্খলা যাতে কেউ না করতে পারে সেই কারণে 40টি স্পটে এভাবেই পুলিশের টহল টিম কাজ করছে। এই ছিল আমার কাছে সাভার থেকে অবরোধের শেষ দিনের আজকের চিত্র। আপনাকে ধন্যবাদ। দর্শক, অবরোধের তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন চলছে। ভোরবেলার কি পরিস্থিতি সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। ইগনিশন ও ব্রাশ বার্নার সহ 25% গ্যাস সাশ্রয়ী আরএফএল গ্যাস স্টোভ বছরের পর বছর থাকছে আপনার পাশে। আরএফএল গ্যাস স্টোভ, পরিবারের একজন, চিরদিনের বন্ধন। বদলে ফেলুন আপনার সিঙ্ক আর লাগিয়ে ফেলুন বাংলাদেশের তৈরি 200 গ্রেড স্টেনলেস স্টিলের একমাত্র গভীরতম আরএফএল কিচেন সিঙ্ক। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর রান্নাঘর। বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের প্রথম দিনে রাজধানীর তাঁতীবাজার, বনানী ও ধানমন্ডি সহ সারা দেশে 6টি জায়গায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁতীবাজারের দিশারি পরিবহন, বনানীতে একটি মিনি বাস, ধানমন্ডিতে রমজান পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় আয়ান ইয়াদ নামে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বগুড়ার মহাস্থানের দীঘলকান্দিতে বগুড়া রংপুর মহাসড়কে মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়াও বরগুনার সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। টানা অবরোধে স্থবিরতা নেমেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে। ব্যাপারী না আসায় দিশেহারা হয়ে পড়েছেন পাইকাররা। ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যে সাপ্লাই চেইন ভেঙে পড়বে। এতে আরেক দফা অস্থিরতা বাড়বে নিত্যপণ্যের বাজারে। নয়ন বড় জয়ের তথ্য এবং আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। নেই চিরচেনা হাকডাক, প্রতিটি অলিগলি এখন ফাঁকা, অলস বসে আছে ঠেলাগাড়িগুলো, কমে গেছে বেচাকেনাও।
দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ। প্রতিদিন অন্তত 1,500 কোটি টাকা লেনদেন হয় এই বাজারে, কিন্তু হরতাল অবরোধে তা নেমে এসেছে 300 কোটি টাকার নিচে। অনেক দোকান ও আড়ত খোলা থাকলেও মিলছে না ক্রেতাদের দেখা। ক্রেতারা বাইরে থেকে আসতে পারতেছে না, এই জন্য মালের বেচা কিনা খুবই খারাপ। দূরপাল্লা থেকে কোনো খরিদ্দার আসার কোনো সুযোগ নাই এখানে। আর আপনার গাড়ি ঘোড়া আসলে তো ভয়ে মানুষ আতঙ্ক বিরাজ করতেছে। ব্যবসায়ীরা বলছেন এমনিতেই যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে মন্দা, আর ডলার সংকটে আমদানি নিয়ন্ত্রণ নীতির কারণে অনেকদিন ধরেই মন্দা কাটছে না খাতুনগঞ্জে। এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে রাজনৈতিক কর্মসূচি। একদিকে ডলার সংকট আর অন্যদিকে হচ্ছে হরতাল অবরোধ, দুই মিলে আমরা ব্যবসা একেবারে নিম্নমুখী আর কি। হরতাল অবরোধের কারণে মাল যদি না আসে তাহলে মালের দামটা বাড়বে। ব্যবসায়ী নেতাদের আশঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে আরেক দফা অস্থিরতা তৈরি হতে পারে নিত্যপণ্যের বাজারে। আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনারা যদি জনগণের জন্য রাজনীতি করে থাকেন তাহলে জনগণের দুর্ভোগ পোহাবে এরকম কোনো কর্মসূচি যেন দেওয়া না হয়। ব্যবসা বাণিজ্যে লোকসান এড়াতে এমন রাজনৈতিক কর্মসূচি পরিহারের দাবি জানিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফফকার তুর্ক। 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো চিঠিতে তিনি এই আহ্বান জানান। চিঠিতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তি দুই পক্ষের রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। অবৈধভাবে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে আটক করা থেকে বিরত থাকতেও সরকারের প্রতি আহ্বান জানান ফলকার তুর্ক। তিনি আরও বলেন, এভাবে আটক করা হলে তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের মন্তব্য বিবৃতি ভালোভাবে নিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, তাফসিলের আগে তারা অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবেন না বলে প্রত্যাশা করে ঢাকা। আগামী সপ্তাহে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পর্যালোচনা বৈঠকেও সব বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। কোনো দেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিকের কর্মপরিধি ভিয়েনা কনভেনশনে স্পষ্ট বর্ণিত। নানা ঘটনার প্রেক্ষিতে ঢাকায় কর্মরত কূটনীতিকদের সে কথা বহুবার আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে স্মরণ করিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় মনে করছে এখনও চৌহদ্দি পেরিয়ে মন্তব্য বিবৃতি দিচ্ছেন অনেকেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এসব পছন্দ করছে না বাংলাদেশ। বিশেষ করে নির্বাচনের আগে তাদের কোনো মন্তব্য বা হস্তক্ষেপ প্রত্যাশিত নয়। এ বিষয়ে রাজনৈতিক নেতাদেরও সতর্ক থাকার আহ্বান তার। আমরা বিষয়টা পছন্দ করি না, প্রথম কথা, কিন্তু আমরা তারপরেও একটা কালচারাল স্পেস দিয়েছি, কারণ এই কালচারটা বাংলাদেশে আছে অনেক দিন থেকেই। কিন্তু আমরা চাই সামনের দিনে এই কালচার থেকে সরে আসবে। তারা একাধিকবার ব্যক্ত করেছেন যে ইটস টু ক্লোজ টু ইলেকশন, নির্বাচনের আগে তারা সতর্ক থাকবেন, কারণ এখন অতীতে যে কথাটা 6 মাস আগে বলেছেন সেটা যদি আজকে আবার রিপিট করেন সেটার ইম্প্যাক্ট কিন্তু আরো বেশি। আগামী সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউয়ে উঠবে বাংলাদেশ প্রসঙ্গ। সেখানে বিশ্বের নানা দেশের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি শোনা হবে তাদের পরামর্শ। তারা রেকমেন্ড করেন, আমরা রেকমেন্ডেশনগুলি শুনবো, যেগুলি করার মতো নয়। আপনারা জানেন যে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমাদের দেশের ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এরকম কিছু বিষয় বিশ্বে এখন কিন্তু চলে এসছে। এলজিবিটি, ক্যাপিটাল পানিশমেন্ট মানে ফাঁসি, এই বিষয়গুলি আমরা কখনোই নিতে পারি না, সামনেও নেব না। কিন্তু আমরা চাই প্রতিবার একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলে যেন আমরা আরেকটু এগিয়ে যাই। তবে নিবন্ধন বাতিল হওয়া সংস্থা অধিকারের সূত্রের কোনো তথ্য গ্রহণ করবে না বাংলাদেশ। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে গুরুত্ব না দিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপি নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। তার পরামর্শ, দলের সংস্কার প্রয়োজন, একই সঙ্গে দরকার সত্য বলার সৎসাহস। নতুন কোনো দল নয়, বিএনপিতেই রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটাতে চান তিনি। এদিকে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে নতুন নিবন্ধিত দল তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মোবিন চৌধুরী। এই সমাজ
জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ যখন অনিশ্চিত, তখন ভোটের মাঠে নিজেদের অবস্থান জানানোর চেষ্টায় ব্যস্ত তৃণমূল বিএনপি। মঙ্গলবার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি সহ বিভিন্ন দলের মাঠ পর্যায়ের কয়েকশো নেতাকর্মী যোগ দেয় তৃণমূল বিএনপিতে। দলটির মহাসচিব বলেন, তারা কোনো জ্বালাও পোড়াও লগি বৈঠার সমর্থন করে না। তৃণমূল বিএনপি প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না, এটা হবে জনগণের দল, জনবান্ধব দল। আমি আপনাদের আরো আশ্বস্ত করে বলতে চাই যে এই তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস। সবাইকে দলটির চেয়ারপারসন বলেন, আগামী নির্বাচনে অংশ নিতে চান তারা। এর জন্য ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকেই। তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। তবে একই সাথে আমরা আশা করব যে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন সেই ক্ষমতা অক্ষরে অক্ষরে পালন করবে, যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড প্রতিটি দল যারা নির্বাচনে অংশ নিবে সে অংশ নিতে পারে। দলের প্রতি নানা অভিমান জানিয়ে শিগগির রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হওয়াতেই দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে দলটি। কেয়ারটেকার সরকারের উপরে জোর না দিয়ে এখন বিকল্প সমাধান খোঁজা উচিত। সুষ্ঠু নির্বাচনের খাতিরে, গণতন্ত্রের খাতিরে এই আন্তর্জাতিক শক্তিসমূহের সহায়তা নিয়ে মধ্যস্থতা পেলে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত। নিজ দল বিএনপিকে কঠোর কর্মসূচি পরিহার করার আহ্বানও জানান তিনি। বিএনপিতে একটি সত্যি কথা বলার মতো কোনো লোক, বিশেষ করে চেয়ারপারসনের সামনে সত্যি কথা বলার মতো লোক আমার চোখে পড়ে নেই। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট আয়োজনের পরিবেশ রয়েছে বলে মনে করছেন ইসি সচিব। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে আজ রাষ্ট্রপতির সাথে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকে রাষ্ট্রপতিকে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানানো হবে। রাষ্ট্রপতি কোনো পরামর্শ দিলে কমিশন তা শুনবে বলেও জানান তিনি। বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি আরও বলেন, আগামী সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা হতে পারে। এছাড়াও ইসি সচিব জানান, বিভিন্ন জেলায় ধাপে ধাপে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ চলছে। আগামী 19 নভেম্বর আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমনওয়েলথের সাথে বৈঠক করবে ইসি। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI নামে আরও 2টি বিদেশি পর্যবেক্ষক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে। রাজধানীর ওয়ারীতে কাভার্ড ভ্যানের চাপায় মহিউদ্দিন নামে এক প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের আরোহী 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। 3 ঘন্টা চেষ্টার পর উদ্ধার করা হয় ভোলার লালমোহনের মহিউদ্দিনকে। অক্ষত দেহ উদ্ধার করা সম্ভব হলেও জীবিত উদ্ধার করা যায়নি। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। 3টি ভারী স্টিলের কয়েলবাহী কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে আসছিল। ওয়ারীর জয়কালী মন্দিরের কাছে পৌঁছালে রাস্তায় চাঁদা নেয় এমন একটি দল কাভার্ড ভ্যানটিকে গতিরোধের চেষ্টা করে। তাদের পাশ কাটিয়ে দ্রুত গতিতে কাভার্ড ভ্যানটি চলে যেতে চাইলে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। কাত হয়ে একটি প্রাইভেট কারের উপর পড়ে। প্রাইভেট কারে থাকা 2 জন বের হতে পারলেও আটকা পড়েন ড্রাইভার মহিউদ্দিন। যখন এই ট্রাকটাকে সিগন্যাল দিছে, এ চাইছিল যে আগায় চলে যেতে, যে আমি তো অন্য কোনো মাল নেই না, এটা অনেক বড় ইয়ে নিচ্ছি। সে একটু যখন জোরাজোরাজি করতেছিল, একটু চাপাইতে গেছিল। চাপাইতে যাওয়ার পরে পিছনে স্পিড ব্রেকারের পাশে একটা নিচু জায়গা আছে গর্তের মতো, পিছনের চাকাগুলো গর্তের মধ্যে পড়ে যাওয়াতে উপরে যে রুলগুলো বাঁধা ছিল না, ওগুলো আপনার বাম পাশে চেপে যায়। চেপে যাওয়ার পরেই উল্টায় যায় এবং গাড়িতে পড়ে। এখানে কিভাবে চাঁদাবাজি করে? পুলিশ যদি চাঁদাবাজ না হয় তাহলে যুবলীগ ছাত্রলীগ কিভাবে চাঁদাবাজি করে? এই চাঁদাবাজি করতে গিয়ে আজকে আমার এই লোকগুলো মারা গেল। আমার ট্রাকটা মালটা লক করে আমি ট্রাকটা রোডে বাইর করুম, আমার লক ছাড়া ট্রাকটা আমার রোডে বাইর করছে কেন? মহিউদ্দিন 20 বছর ধরে প্রাইভেট কার চালান। মঙ্গলবার ঢাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বরিশাল যান। বুধবার ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভারী স্টিলের কয়েলগুলো কাভার্ড ভ্যানটির সঙ্গে ভালোভাবে বেঁধে না রাখায় দুর্ঘটনা ঘটে। 3টা সিট ছিল, সেটা ইনব্যালেন্স ছিল, বেঁধে নেওয়ার কথা ছিল, যেহেতু বেঁধে নেয়নি, যার কারণে ট্রাক চলমান অবস্থায় এগুলো মুভমেন্ট করতেছিল। এই মুভমেন্ট করার কারণেই
ইনব্যালেন্স হয়ে ট্রাক প্রাইভেট কারের উপরে পড়ে যায়। কাভার্ড ভ্যান চালক ঘটনার পর পালিয়ে যান। পিছনের এই ঘটনাটি এমনি সাধারণ একটি দুর্ঘটনা মনে হলেও এর পিছনে রয়েছে সড়কে দীর্ঘদিনের বিশৃঙ্খলা। কবে এমন বিশৃঙ্খলা থেকে মুক্তি পাবে মানুষ, কবে নিরাপদে বাড়ি ফিরতে পারবে, সে প্রশ্ন এখন সবার মনে হয়। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি আরও সংবাদ নিয়ে, সাথেই থাকুন। সকাল থেকে চলা বিএনপির সমাবেশ দুপুরে হঠাৎই রূপ নেয় সহিংসতায়। ককটেল, সাউন্ড গ্রেনেড, মুহুর্মুহু শব্দে এখানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা একের পর এক ককটেল এবং ইট পাটকেল ছুটছে পুলিশের দিকে। ভাই আমার গাড়ি না স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। মজুরি বাড়ানোর পরও পোশাক শ্রমিকদের আন্দোলন চলতে থাকলে ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলে আশঙ্কা করছেন এ খাতের উদ্যোক্তারা। তাদের দাবি 12,500 টাকা ন্যূনতম মজুরি দেওয়াও অনেক ছোট ও মাঝারি উদ্যোক্তার জন্য কঠিন হবে। রাজধানীতে অনুষ্ঠিত ডেনিম এক্সপোতে এসব কথা বলেন পোশাক মালিকরা। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বেতনের সাথে টিসিবির ফ্যামিলি কার্ড শ্রমিকদের বাড়তি প্রণোদনা হিসেবে কাজ করবে। আরে বাহ, গরুর দুধের চা, তাই না? খেলেই পার্থক্য বোঝা যায়। হ্যাঁ, এখন সবকিছু গরুর দুধেই করি। বড় লোকের বড় মন। বড় লোক হইনি ভাবি, তবে মনটা বড় করে দিয়েছে হ্যাপি কাউ। হ্যাপি কাউ এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ, পার্থক্যটা এখানেই। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ন্যূনতম মজুরির জন্য বিক্ষোভকারী শ্রমিকদের উপর চালানো সহিংসতায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এতে বলা হয়, শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে। সেই সঙ্গে শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা ফৌজদারি অভিযোগের তদন্ত করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শ্রমিকরা যাতে সহিংসতা, ভয়ভীতি ছাড়াই সংগঠনের স্বাধীনতা এবং যৌথভাবে দর কষাকষির অধিকার প্রয়োগ করতে পারে তা সরকারকে নিশ্চিত করতে হবে। আরে বাহ, গরুর দুধের চা, তাই না? খেলেই পার্থক্য বোঝা যায়। হ্যাঁ, এখন সবকিছু গরুর দুধেই করি। বড় লোকের বড় মন। বড় লোক হইনি ভাবি, তবে মনটা বড় করে দিয়েছে হ্যাপি কাউ। হ্যাপি কাউ এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ, পার্থক্যটা এখানেই। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আরও বড় প্রকল্পে বিনিয়োগের সুযোগ পাবে মার্কিন যুক্তরাষ্ট্র। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহে মার্কিন একটি কোম্পানির সাথে চুক্তি সই অনুষ্ঠানে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার রাজধানীর একটি হোটেলে দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সাথে পেট্রোবাংলা 3টি চুক্তি সই করে। এর ফলে 15 বছর ধরে বাংলাদেশে এলএনজি বিক্রি করবে মার্কিন কোম্পানি। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বলেন, বিনিয়োগকৃত সম্পদের নিরাপত্তায় বর্তমান সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা করা দরকার। অন্যদিকে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে আগামী 10 বছরে $200 বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন হবে। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। যেসব দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অর্জনকে বিনাশ করার চেষ্টা করতেছে, আমাদের সবাইকে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। We all have to stand against those who are trying to undermine the development prosperity of Bangladesh. এবং সেই জন্য আমি বলেছিলাম পার্টিকুলার রিকোয়েস্ট ইউএস AmCham people. আওয়ামী লীগ সরকার যদি ভবিষ্যতে আবারও আসে, সামনের নির্বাচন, সেই নির্বাচনে যদি আবার জয়লাভ করতে পারেন এবং ইনশাল্লাহ আমরা এই বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে আরো বড় বড় প্রকল্প আমরা সমাধান করতে পারবো এবং ভবিষ্যতের পরিকল্পনা 2041 সালের মধ্যে আমরা একটা স্মার্ট বাংলাদেশ দেখতে চাই। এবার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রাণহানি 10,500 ছাড়িয়ে গেছে। গাজার উত্তরে হামাস নিয়ন্ত্রণ হারিয়েছে বলে দাবি করছে তেল আবিব। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এর মধ্যে গাজা শহর ছেড়ে পালিয়ে গেছে আরও অর্ধলক্ষ ফিলিস্তিনি। বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মন্তব্য করেছেন, গাজা উপত্যকায় নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যা প্রমাণ করে যে ইসরায়েলের সামরিক অভিযানে স্পষ্টতই কিছু ভুল রয়েছে। এদিকে গাজায় ইসরায়েল পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে অভিযোগ তুলে দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়ন বেলারা। এবারে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এর খবর। বিশ্বকাপের শেষ প্রান্তে বাংলাদেশ। পুনেতে একটি 5 তারকা হোটেলে উঠেছে বাংলাদেশ দল। সেই হোটেলে নেদারল্যান্ডস দলও উঠেছে, কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়দের এক নজর দেখতে হোটেলের সামনে হাজির হন কিছু ভারতীয় ভক্ত। তারা প্রত্যাশা করছেন অস্ট্রেলিয়ার সাথে জিতবে টাইগাররা। পুনে থেকে সুখন সরকার জানাচ্ছেন বিস্তারিত। আর মাত্র একটি ম্যাচ, তারপরেই শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। অস্ট্রেলিয়ার সাথে 11 নভেম্বর ম্যাচ খেলতে টাইগাররা এখন পুনেতে। মহারাষ্ট্রের জেডব্লিউ ম্যারিট হোটেলে উঠেছে বাংলাদেশ দল। সেখানে উপস্থিত হয়ে যেমন খবর সংগ্রহ করছিলেন সাংবাদিকরা, ঠিক তেমনি সেখানে উপস্থিত হয়ে এক নজর টাইগারদের দেখতে অপেক্ষা করছিলেন টাইগারদের কিছু ভারতীয় ভক্ত। তারা টাইগারদের ভালোবাসেন, খেলা দেখেন, ভারতের পরেই তাদের পছন্দের দল বাংলাদেশ। बांग्लादेश अभी आई है इंडिया में, जो कि JW मैरिट होटल में रुके। हम उनके लिए रुके देखने के लिए प्लेयर लोग को। हमारा पड़ोसी देश है, संबंध अच्छे अपने इंडिया के साथ, कोई दिक्कत नहीं। তারা বলছেন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে বাংলাদেশের জয় দেখতে চান। जीतेगा 100% जीतेगा। জয় দিয়ে বিশ্বকাপ শেষ করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ভক্তদের। সুখন সরকার, নিউজ 24, পুনে, ভারত। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচে আরেকটা বিরতি ফিরছে একটু পর, সাথে থাকুন। স্বাগত, আরেকবার দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। এবার জানাবো বসুন্ধরা কিংস খেলার সংবাদ।
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশনে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে 3-0 গোলে উড়িয়ে শেষ 16-এ পা রেখেছে রিয়াল মাদ্রিদ। তবে 7 গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে 4-3 গোলে হারিয়েছে কোপেনহেগেন। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাগাকে উড়িয়ে দিয়ে 2 ম্যাচ হাতে রেখেই শেষ 16-র টিকিট কেটেছে আসরের 14 বারের রেকর্ড চ্যাম্পিয়নরা। এদিন রিয়ালের হয়ে জালের দেখা পেয়েছেন ব্রাহিম দিয়াজ, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো। 4 জয়ে 12 পয়েন্ট নিয়ে সি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল। এদিকে এমিরেটস স্টেডিয়ামে সেল্টিককে 2-0 ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের পথে অনেকটা এগিয়ে আর্সেনাল। আর আলিয়াঞ্জ অ্যারেনায় ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের জোড়া গোলে 2-1 গোলে জিতে 4 ম্যাচে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে উঠেছে বায়ার্ন মিউনিখ। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।